সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন গোলাম রব্বানী সাহেব। আপনি জানতে চেয়েছেন এক কাঠা সমান কত বর্গফুট। এক কাঠা সমান সাধারণভাবে সরকারিভাবে ধরা হয়, বলা হয় 720 বর্গফুট। কিন্তু এই কাঠাটা তো আপনি স্বাভাবিকভাবে কাগজে কলমে কোথাও পাবেন না। কাঠার হিসাবটা অনেকটা আঞ্চলিকতার হিসাব। এই জন্য এক কাঠা সমান স্বাভাবিকভাবে ধরে 1.65%। 1.65%কে যদি আপনি 435.60 দ্বারা গুণ করেন তখন কিন্তু 720 বর্গফুট হয় না, তখন হয়, আপনি গুণ করে দেখিয়েন, 718.74 বর্গফুট। অর্থাৎ বলা যায় যে 719 বর্গফুট হয়। এটারে কমনভাবে স্বাভাবিকভাবে বলার জন্য 720 বর্গফুট ধরা হয়। তবে আমাদের দেশে জমির লেনদেন সবসময় শতাংশ এবং একর হিসাবে হয় বিদায় এই জন্য যখনই আপনি বেচা বিক্রি করবেন, তখন এটা 435.60 বর্গফুটে 1% এই হিসাবে বেচা বিক্রি হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম আতিকুল্লাহ। আপনি জানতে চেয়েছেন, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ মুসলিম ফারাইজ আইনকে সহজ সুন্দরভাবে বোঝানোর জন্য। আপনার কাছে আমার একটা জানার বিষয় ছিল। বিষয়টা হচ্ছে, মৃত ব্যক্তির এক স্ত্রী, এক কন্যা, 4 জন সহোদর ভাই, 1 জন সহোদর বোন এবং বৈমাত্রেয় 6 ভাই, বৈমাত্রেয় 1 বোন রেখে যান। এমত অবস্থায় উক্ত মৃত ব্যক্তির সম্পদ কিভাবে বণ্টিত হবে মুসলিম ফারাইজ আইন অনুসারে, তাহা আপনার কাছে জানতে চাচ্ছি। এখানে আপনি মৃত ব্যক্তি যেহেতু একজন স্ত্রী আছে এবং কন্যা আছে, কন্যা থাকার কারণে আপনি স্ত্রীকে দিবেন 8 ভাগের 1 ভাগ। যেহেতু একটা মাত্র কন্যা, এই জন্য কন্যা সমস্ত সম্পদের 2 ভাগের 1 ভাগ পাইবে। এই স্ত্রী 8 ভাগের 1 ভাগ, কন্যা 2 ভাগের 1 ভাগ নেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদটা থাকবে, এটা 4 জন যে সহোদর ভাই আছে, আপন ভাই, এবং 1 জন সহোদর বোন আছে, ওই ভাই বোনেরা বন্টন করে নেবে। এই ভিত্তিতে যে বোন যা পাবে ভাই তার ডবল পাবে। এই হিসাবে অবশিষ্ট সম্পদটা এইভাবে বন্টন হবে এবং বৈমাত্রীয় যে ভাই বোনেরা আছে এই ক্ষেত্রে ওনারা বঞ্চিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনি শারমিন সাদিয়া। আপনি জানতে চেয়েছেন 5 গন্ডা সমান কত শতাংশ, দয়া করে জানাবেন। আপনি আসলে 5 গন্ডা সমান কত শতাংশ, গন্ডার হিসাবটাও আমরা বলি, এগুলি আসলে আঞ্চলিকতার একটা হিসাব। স্বাভাবিকভাবে বলা হয় 1 গন্ডা সমান হলেও 6%, যার কারণে 5 গন্ডা সমান খুব সহজে আপনি 5-6 30% এই কথা বলতে পারেন। কিন্তু এই গন্ডার হিসাবটা অনেক সময় এলাকাভিত্তিক, কোথাও আমি যে 1 ঘন্টা সমান 6% বলছি, কেউ হয়তো বেশ কমও কিছু বলতে পারে। এই জন্য বিষয়টা ওইভাবে জেনে নিয়ে কাজ করবেন, কোনো অসুবিধা নাই। স্বাভাবিকভাবে ধরলে 5 ঘন্টা সমান 5-6 30% হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন অনুপ চক্রবর্তী সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার একটা প্রশ্ন স্যার, দয়া করে উত্তর দিবেন। 1650 টাকা সিএফটি হলে নিচের এই 2টি কাঠের মূল্য কত? একটা আপনি দেখাইছেন, এতে দৈর্ঘ্যটা 4 ফুট, প্রস্থ হইল 6 ইঞ্চি এবং পুরুত্ব 1 ইঞ্চি। আরেকটা বলছেন দৈর্ঘ্য হইল 5 ফুট, প্রস্থ হইল 3 ইঞ্চি এবং পুরুত্ব 1 ইঞ্চি। খুব সম্ভবত এরকম সাধারণত অনেক সময় দরজার কাঠ হয়। আমি আপনার এই জিনিসটা হিসাব করছি। হিসাব করে, যেমন একটার দৈর্ঘ্য হইল 4 ফুট, প্রস্থ হইল 6 ইঞ্চি, পুরুত্ব হইল 1 ইঞ্চি। এখন আমরা কাঠের মাপের হিসাবের কথা সংক্ষেপে আপনাকে বলছিও। দৈর্ঘ্য যত পাইছেন, প্রস্থ যত পাইছেন, পুরুত্ব যত পাইছেন, 3 দিককে ইঞ্চিতে রাখবেন। ইঞ্চি ইঞ্চি ইঞ্চি, 3টে ইঞ্চি গুণ করলে আপনি ঘন ইঞ্চি পাবেন। ঘন ইঞ্চিকে আপনি 1728 দ্বারা ভাগ করলে আপনার কাঠটা সিএফটি হয়ে যাবে। যত সিএফটি হয়েছে ওই সিএফটিটাকে আপনি আপনার যে টাকার অঙ্ক এখানে 1650 দিয়ে গুণ দিলে আপনার টাকাটা বের হয়ে যাবে। আমি 4 ফুটকে 48 ইঞ্চি বানাইলাম, 4 12 48 ইঞ্চি, আরও আছে 6 ইঞ্চি, আরও আছে 1 ইঞ্চি। এই তিনোটাকে যখন গুণ করলাম 288 ঘন ইঞ্চি হয়েছে। এই 288 ঘন ইঞ্চিকে আমরা 1728 দ্বারা যখন ভাগ করছি, তখন প্রথমটাতে আপনার হইতেছে 0.17 সিএফটি। এখন এই 0.17 সিএফটিকে আমরা 1650 দ্বারা যখন গুণ করছি, তখন 280.5 টাকা, মানে 50 টাকা এরকম, অর্থাৎ 280 টাকা 50 পয়সা এরকম হয়েছে প্রথমটার আপনার মূল্য। আসেন দ্বিতীয়টা 5 ফুট, আরেক দিকে হইল 3 ইঞ্চি, আরেক দিকে হইল 1 ইঞ্চি।
এরপরে আসেন এটা আমরা 5 12 হইল 60 ইঞ্চি, আর 3 ইঞ্চি 1 ইঞ্চি, এই তিনো দিক যখন আমরা গুণ করছি 180 ঘন ইঞ্চি। এই 180 ঘন ইঞ্চিকে আমরা যখন 1728 দ্বারা ভাগ করলাম তখন আমরা পাইলাম 100.104 CFT। এই 0.104 CFTকে আমরা যখন 1650 দ্বারা গুণ করলাম টাকার হিসাবের জন্য 171.60 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি কাঠের অঙ্কের পরেই আমাকে এই কমেন্টটা করছেন। আসলে কাঠের অঙ্কটা একটু ভিডিওটা ভালো করে দেখলে এগুলি খুব সহজে পারার কথা। আর আপনি যদি এটা না বুঝেন না পারেন তাহলে তো আমি নিজেকে ব্যর্থ মনে হয়। এই জন্য একটু চেষ্টা করে করার চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা সরাসরি এইভাবে সময় থাকলে বলে দেবো, ইনশাল্লাহ, অসুবিধা নাই। হ্যাঁ, পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ সাজ্জাদুল আলম, আপনি সাজ্জাদ নূর আলম, আপনি জানতে চেয়েছেন স্যার, আশা করি ভালো আছেন। আমার প্রশ্ন হইল, ধরি আমার 82% জমি আছে, মৃত ব্যক্তির একজন স্ত্রী, 2 জন কন্যা ও 2 জন সহোদর ভাইয়ের পুত্র রেখে মারা যায়, এই জমি কে কিভাবে পাবে? মৃত ব্যক্তির এখানে একজন স্ত্রী আছে এবং 2 জন কন্যা আছে, আর 2 জন সহোদর ভাইয়ের পুত্র আছে, এরাই সম্পদটা পাবে। স্ত্রী পাবে যেহেতু কন্যা আছে 8/1, কন্যা যেহেতু 2 জন, এই জন্য 2 জনে মিলে নেবে 3/2 2 জনে মিলে ভাগ করে নেবে। এরপরে দেখা গেছে যে 3/2 এবং 8/1 এই দুটোটা যোগ করে যা সম্পদ হয়ে যাবে, টোটাল সম্পত্তি হলো 1 অংশ। 1 অংশ থেকে এইটুকু বিয়োগ করার পরে যে সম্পদটা থাকবে, এই বাকি সম্পদটুকু যে 2 জন সহোদর ভাইয়ের পুত্ররা আছে, 2 জন সহোদর ভাইয়ের পুত্র রেখে মারা যায়, ওই 2 জন সহোদর ভাইয়ের পুত্ররা এই বাকি সম্পদটুকু পাবে। এইখানে আপনি যেভাবে বলছেন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন বাহারাইন থেকে, আপনার চ্যানেলের নাম হলো দি পুল অফ নেচার, আপনি জানতে চেয়েছেন, স্যার আমার দাদা 1965 সালে 4% জমি ক্রয় করেন, কিন্তু সমস্যা হলো দলিলে সেই জমির দাগ নাম্বার ভুল উঠে এবং খারিজও করা হয় নাই, যার কারণে পরবর্তীতে বিএস খতিয়ানেও তাদের নাম আসে, তাদের নামেই আসে, খারিজ করা হয় নাই, পরবর্তীতে বিএস খতিয়ানও তাদের নামে আসে, আর এতদিন এই সমস্ত কিছু আমাদের অগোচরে থেকে যায়। সর্বশেষ আমরা জানতে পারি বিএস খতিয়ানে যাদের নামে আসে তারা সেই জমিটি অন্যজনের কাছে বিক্রি করে দেয়, আর ক্রেতা যখন জমির দখল নেয় তখন আমরা সমস্ত কিছু বুঝতে পারি। অবশ্য পরবর্তীতে আমরা দলিল সংশোধনের জন্য আদালতে মামলা করি, আর এই মামলা আজ কয়েক বছর যাবৎ চলে, কোনো কুলকিনারা হচ্ছে না। স্যারের কাছে বিশেষ অনুরোধ হইল যে কিভাবে আগালে ভালো হবে আমাদের জন্য একটু বলে দেবেন। আচ্ছা, বিষয়টা হলেও আসলে আমরা জায়গা জমি নিয়ে অনেক সময় একটু এরকম উদাসীন থাকি বিধায় অনেক সময় আমাদের দামি সম্পদগুলো হাতছাড়া হয়ে যায়। এখানে আপনাদের যথেষ্ট দুর্বলতা আছে। যখনই দলিলের দাগ নাম্বার ভুল হয়েছে, এটা যখন বুঝতে পারছেন তখন থেকেই এই ব্যাপারে একটু উঠে পড়ে লাগা উচিত ছিল। আর যেই কোনো জমির দেখা গেছে যে দলিল হওয়ার পরবর্তীতে সাথে সাথে খারিজগুলো করতে হয়। এখন পিছনের কথা ওগুলো বলে কাজ হবে না, যেহেতু ওগুলি করার নাই। এখন সরকারের রেস্ট্রিকশন খারিজের জন্য যত তাড়াতাড়ি, আগে তো এরকম অবস্থা ছিল না। এখন যখনই বুঝতে পারছেন, মামলা যেহেতু করছেন আলহামদুলিল্লাহ, এখন যেহেতু জমিটা কিন্তু আপনাদেরই, দাগ নাম্বার ভুল হয়েছে, এটার সমাধানটা তো এভাবে ছিল, ওই একটা সাথে সাথে একটা সংশোধনী দলিল হইতো। যদি কোনো কারণে দাতা না দিতে চাইতো, দাতার বিরুদ্ধে মামলা করলে খুব সহজে এটা হয়ে যায়। আর দাতা না দিতে চাওয়ার এখানে কারণ নাই, কারণ আপনারা ভুল যে দাগ নাম্বার দিয়েছেন দেখবেন ওই দাগ নাম্বারে হয়তো দাতা কোনো মালিকও নাই। হ্যাঁ, এই জন্য দিতে অবশ্যই বাধ্য থাকে। দাতা না থাকলে দাতার ওয়ারিশেরা আছে, তারা দিতে বাধ্য থাকবে। আপনি মামলা করলেই আদালত তাদেরকে এরকম বাধ্য করবে যে এই সংশোধনী দলিলটা দেওয়ার জন্য। এখন আপনার জন্য সর্বশেষ পরামর্শ থাকবে এইটা, যেহেতু ওই ব্যক্তিরা যদি আসলে দখলও নিয়ে নেয়, দখল সহকারে যদি আপনাদের হাতছাড়া হয়ে যায়, ভালো একজন অ্যাডভোকেটের সাথে এই বিষয়টা নিয়ে এখন বুঝবেন যে এটা আসলে কিভাবে আমরা এখন সমাধানটা করতে পারি, কত দীর্ঘ প্রসেস হবে। মামলাতে গেলে এইসব জিনিসগুলো সবসময় একটু লঙ্গার হয়। তবে আপনারা চেষ্টা করবেন যে জায়গার উপর যদি একটু স্থগিতাদেশ রাখতে পারেন, কোনো প্রকার নির্মাণ করা কোনো কিছু একটু আদালতের কাছে যদি এটা চাইতে পারেন, হ্যাঁ, যেহেতু এই সমস্যাটা সমাধানের আগ পর্যন্ত, তাহলে ওরা একটু নমনীয় হবে যে আপনাদের সাথে একটা নিষ্পত্তি করার চেষ্টা করবে। হ্যাঁ, আর আপনারা সামাজিকভাবেও এই বিষয়টাকে ভালোভাবে সামনে আনার চেষ্টা করবেন যে দেখেন দাগ নাম্বার এটার থেকে এটা ভুল
ভুলের কারণে এটা হয়েছে, একটা দলিল করতে ভুল হইতেই পারে, হ্যাঁ, এটা তো স্বাভাবিকভাবে আমার দোষ না। এই জন্য বিএস খতিয়ানও ওদের নাম আসছে, ওই খতিয়ানটাও আমরা সংশোধনের জন্য আবেদন করছি, ওইটাও আবেদন করবেন যদি না করে থাকেন। এইভাবে পর্যায়ক্রমে আগানোর চেষ্টা করেন। তবে সবচাইতে বড় সুবিধার কাজ হবে এটা, যদি আপনি পারেন সামাজিকভাবে বিষয়টাকে ওদেরকে ধরে বা একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে, বা এখন ওদেরকে কিছু দিয়ে আবার দেখা গেছে যে নতুন করে সংশোধনী দলিল যদি একটু নিতে পারেন ভালো হয়। আর না হলে আপনারাও দাবি ছাড়বেন না, ওরাও দেখা গেছে যে দখলের জন্য চেষ্টা করবে, ওদের দখলের স্থগিত করার জন্য আপনি আদালতে মামলা করতে পারেন। এতে করে একটা লং প্রসেস হবে আর কি। বাকি সবসময় আসলে জায়গা জমির ব্যাপারে এইসব সতর্ক থাকতে হয়। এইসব অসতর্কতার জন্য অনেকের ভালো ভালো জমি অনেক সময় এরকম হাতছাড়া হয়ে যায়। আপনার বিষয়টার জন্য আমরা নিজেরাও আন্তরিকভাবে দুঃখ পাচ্ছি। আপনি চেষ্টা করবেন যে এখন ভালো একজন দক্ষ অ্যাডভোকেটের সাথে বিষয়টা বুঝে যে আমি কোন প্রসেসে এখন কী অবস্থায় আছে ওইভাবে আগানোর চেষ্টা করবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোহাম্মদ আরিফ আহমেদ সাহেব, আপনি জানতে চেয়েছেন আমাদের জমির তো দলিল নাই, যদি স্যার বিএস খতিয়ান দেখাই। আপনি আমাদের ওই যে জরিপের সময় করণীয়ের উপরে ভিডিও দেখছেন, এই প্রসঙ্গে আমরা বলছি দলিল দেখাতে হবে বা খারিজের এরকম কপি দেখাতে হবে, পর্সার কপি, এগুলির কথা আমরা পর্যায়ক্রমে। আসলে সব সময় যে আপনি দলিল দেখাতে হবে বিষয়টা এরকম না। অনেক সময় কিছু জমি আছে এটা দেখা গেছে যে বছরের পর বছর পিছন থেকে এটার কোনো দলিল নেই। দলিল তখন হবে যখন জমিটা হাত বদল হবে। আপনার জমিতে দলিল নাই থাকতে পারে, সেটা অসুবিধা নেই। তাহলে আপনি ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে পর্যায়ক্রমে কার কাছ থেকে আপনি জমিটা কীভাবে পাইছেন ওই মালিকানার ডকুমেন্টগুলো যখন আপনি দেখাবেন, আপনার নামে আপনি খারিজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না এটা তো দলিল ছিল, দলিল হারাই গেছে, নষ্ট হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব আপনি ওই দলিল উঠাইতে হবে, হ্যাঁ, উঠাইয়ে এরকম ব্যবস্থা নেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এই পর্যন্ত থাকবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।